বন্ধুরা, আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব ক্লাস 10ম শ্রেণীর বাংলা হারিয়ে যাওয়া কালি কলম, লেখক শ্রীপান্ত। চলো প্রথমে আমরা লেখকের পরিচিতি ভালোভাবে জানি। শ্রীপান্তের আসল নাম হচ্ছে নিখিল সরকার। তিনি এই ছদ্মনাম অর্থাৎ শ্রীপান্ত নামেই কিন্তু তরুণ বয়স থেকে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তার লেখাপড়া হয় কলকাতার ময়মনসিংহ আর কলকাতাতে। চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার বিভিন্ন সংবাদ বিভাগে। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন। তার গবেষণার বিষয় ছিল সামাজিক ইতিহাস, বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি। দেবদাসী, ঠকি, হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতার বিষয় বস্তুর যে বইগুলি হয়, যেমন আজব নগরী, শ্রীপান্তের কলকাতা, যখন ছাপাখানা এলো, মোহন্ত এলোকেশি ইত্যাদি। এরপর চলো আমরা প্রথম থেকে আরম্ভ করি যে হারিয়ে যাওয়া কালি কলম। কথাই বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? মানে এখানে যেটা বলতে চাইছে লেখক, যে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? এখন আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আপিস বলতে এখানে অফিস। সবাই এখানে লেখক, মানে কবি যেখানে কাজ করেন সেখানে হচ্ছে সবাই লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে এক একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তা ফুটে উঠছে সেই পর্দায়। তাহলে দেখো, যে কারখানা, এখানে কারখানা নয়, যেখানে অফিসে কাজ করতেন লেখক, সেইখানে কিন্তু সকলের লেখকের কাজ করেন, কিন্তু কারো হাতে পেন ছিল না, শুধুমাত্র লেখকের হাতে ছাড়া। ওইখানে কি ছিল না, ওইখানে ছিল সমস্ত রকম কম্পিউটারাইজড টাইপরাইটার। টাইপরাইটার হচ্ছে একটা যন্ত্র যেখানে বাংলা, ইংরাজি হরফ সমস্ত রকম লেখা থাকে, যেটা টাইপ করলে একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে ফুটে ওঠে। তারপর দেখো, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই লেখকের বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুক্তো ভোঁতা মুখ একখানা জোটে, তাতে কি লেখে আমরা সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার কাজটা কিন্তু সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলে লেখালেখিরই আপিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কাল গুণে বুঝিব আজ আমরাই তা। আমি গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা কি? আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। তাহলে দেখো, লেখকরা যখন ছোট ছিল, বা লেখকের মতো যারা গ্রামগঞ্জ থেকে উঠে এসেছে, তারাই কি করতো না, বাঁশের যে কঞ্চি থাকে সেই কঞ্চিগুলোকে কেটে কেটে কী করতো, কলম তৈরি করতো। কিন্তু তখন তাদের সবচেয়ে মুশকিল ব্যাপার ছিল যখন ওই বাঁশের কঞ্চির মুখটি চিরত। বড়রা শিখিয়ে দিয়েছিল, কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে দেখো, সেটা কিন্তু যে নতুন নতুন কলম বানানো শিখবে তার পক্ষে এই কাজটা করা অসম্ভব। তবে কালি পড়বে ধীরে ধীরে, চুয়ে চুয়ে। কোথায় পড়বে? জিজ্ঞাসা চিহ্ন। না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তাহলে দেখো, লেখকরা কিন্তু কলা পাতাতেও লিখেছে। তাই কেটে কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতেই হোমটাস্ক করতাম, আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের।
আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। দেখো, লেখকরা তো তখনকার দিনে কলা পাতায় লিখতো, আর তার সাথে কলম হিসেবে ছিল বাঁশের কঞ্চি। কিন্তু পড়ার শেষে মাস্টার যখন হোম টাস্কটা দেখে নিত, তারপরে তারা কি করতো না, তারা ফেলে দিয়ে আসতো পুকুরের জলে। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। তার মানে ওই লেখাটা যদি কোনো কারণে গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, নাহলে কোনো কমে যদি গরু ওই কলা পাতাটা খেয়ে নিত তাহলেই নাকি হতো অমঙ্গল, যেটা গরুকে খাওয়ানো নাকি পাপ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদারাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল তিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লোহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপনা। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতেই কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জমা করে রাখা হতো এবং তাতে জল দিয়ে গুলে নেওয়া হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালি জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছেঁকা দেয়া হতো। অল্প জল তো, তাই অনেকটা টকবক করে করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে রাখা হতো কালি। দোয়াত মানে মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তা নিয়ে আমাদের প্রথম লেখালেখি শুরু। এত বছর পরে সেই কলম হাতছাড়া হওয়ার উপক্রম। তখন মনে কষ্ট হয় বই কি। ভাবি, আচ্ছা, আমি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম আর সেটিকে ভোঁতা করে তুলিতে বানিয়ে নিতাম। হয়তো সুচালো করে কলম বানাতাম। হয়তো ফিনিশীয় আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় আর আমার কলম। এমনকি আমার যদি রোম সাম্রাজ্যের অধীশ্বরী হতাম, তবে আমি স্বয়ং জুলিয়াস সিজার হলে তা আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা বঞ্চের শালাকা আর পোশাকের নাম হচ্ছে স্টাইলস। তাহলে এখানে পরীক্ষায় যদি দেয় যে স্টাইলস কি, হচ্ছে বড়জোর একটা বঞ্চের শালাকা যার পোশাকের নাম হচ্ছে স্টাইলস, তুলে দিত আমার হাতে। আর তার বেশি কিছু নয়, সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল সেটি কিন্তু স্টাইলস বা বঞ্চের ধারালো শালাকা। কলম সেদিন খুনিও হতে পারে বয়কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বস্বার্থের শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর বঞ্চেরই হোক। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রাম অঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন্টের বদলে খাগের কলম আর পালকের কলম আর চোখে পড়ে না। তার ইংরাজি নামই হচ্ছে কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া আর গতি নাই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে তৈরি করা হয় সাহেবদের ছোট্ট ছোট্ট যন্ত্র বের করেছিল। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো দেখতে ছিল, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল একটা কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াতের কলমই বাজ কোথায়?
কোনো অফিসে দেখা যায় না টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, আর তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। একজন হাতে 10 কলমধারী ফেরিওয়ালা, কিন্তু এখনও দেখা যায় সস্তায় চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। মানে দার্শনিকরা কি করেন না, কানে কলম গুজে রেখে চারিদিকময় খুঁজে বেড়ায়। ছোটোবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো অতি আধুনিক ছেলেমেয়েদের দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলে কলম ধারণ করে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ে ট্রাম বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে বলল, ও দিদি, আপনার খোঁপায় কলম। বিস্ফোরণ। কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলম কায়স্থ চিনি, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালীর অক্ষর নৈক পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটের কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারাই ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। সত্যি বলতে কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররা এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলাই দেখান না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য হয়ে উঠেছে। পণ্ডিতরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথেরই দেয়া। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম হচ্ছে লুইস অ্যাডারসন ওয়াটারম্যান। সেকালের আরও এক ব্যবসায়ীর মতে তিনি দোয়াত কলম নিয়ে কাজ বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা আছে, এমন সময় হঠাৎ করে উপুড় হয়ে পড়ে গেল সব কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ওই ব্যবসায়ী কি করেছে না, সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত করতেই হবে। জন্ম নিল সেইখান থেকে ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতায় কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন, পার্কার, শেপার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলটস, কোনটার কি দাম। সঙ্গে সঙ্গে তিনি তা মুখস্থের মতো বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। সার্কাসের খেলোয়াড়রা যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের ওপর দাঁড় করিয়ে দেখবে দূর থেকে ধারালো ছুরি ছুঁড়তে থাকে, ঠিক সেই রকম ভঙ্গিটি ঠিক সেই রকমই। সার্কাসে খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ডের দিকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে। 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেই দিন সেই জাদু পাইলটসটিকে ঘরে নিয়ে ফিরেছিলাম। পরে নামি দাবি আরও নানা জাতের ফাউন্টেন পেন আমার হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটসকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখক নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত এক শৈলন্দাজ একবার আমাকে দেখিয়েছিলেন ফাউন্টেন পেনের সংগ্রহ। ডজন 2-1 হবেই। পারকারই ছিলেন বেশ কয়েক রকম। শৈলন্দাজ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎদা বলতে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তারও ছিল ফাউন্টেন পেনের খুব নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকে অনেক
উন্নত করে তৈরি করে দিয়েছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিব কলমের ভক্ত। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাইস্কুলে ভর্তির পরে। কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট, বড়ি, গুলি, লাল নীল দু রকমই বাড়িতেই পাওয়া যেত। অবশ্য তা তৈরি করার পর কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, আর যেমনটি চাই। হ্যাঁ, বিদেশেই উন্নত বিভিন্ন ধরনের নিবও রয়েছিল একসময়। সে সময় গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন প্লেটের ওপর প্লাটিনাম এবং সোনা এসব দিয়ে আরও দামি, আরও শক্তপোক্ত করা হতো। এইসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে কমে কমে হারিয়ে দেওয়া হতো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখনই বলতে গেলে সব পড়ুয়াদের পকেটে এক একটা করে ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও হতো জোড়া জোড়া দোয়াত কলম। সেগুলিকে সাজিয়ে রাখার আসবাবপত্র, কালির আধারে ব্লটিং পেপার। একসময় লেখা শুকোতে হতো বালি দিয়ে। ব্লটিং পেপার, তা সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, বনসের, ভেড়াশিং, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ দিত, বেঁচে থাক বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছি শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ করতে যেয়ে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অমর রচনা লিখে গেছেন। হাই, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, কমে কমে তা বোঝা যায়। এখন বল পেন বা ডট পেন এক রোগা লিকে যে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে গর্ব। ফাউন্টেন পেনের অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন দেখেছিলাম এবং ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক তাদের জন্য, স্টেনোগ্রাফারের জন্য, বা যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দামি মোটেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও ছিল সেখানে। একটি কলমের দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সেই কলম সোনার অঙ্গ, হিরে হৃদয়, সোনায় গড়া, হিরে জড়ানো সেই কলমের দাম তো হবে বই কি, দামি বল পয়েন্টও আছে তাতে। আশ্চর্য, সবাই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করে রেখেছে। ফলে আমাদের মতে আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন হয়ে রয়েছে। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তাতে আর কি রইল? বঙ্কিমচন্দ্র লিখেছেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিন কি তাহলে ফুরাইল? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির ছিল, কত সম্মান ছিল। শুধু মুঘল কেন, বিস্ময় সব দরবারেরই।
আমাদের এই বাংলা মুলুকে রাজা, জমিদার, লিপিকুশলী, গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকারদের ডেকে পুঁথি নকল করাতেন। এখন পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সামনাসামনি সমশীর্ষণ, ঘনানি, বিড়ালচেনি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এমন একজন যাকে বলে মুক্তোর মতো হস্তাঞ্চল, অথচ কত সামান্যই না রোজগার করেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিন্তু কাপড় আর মিঠার। একজন সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, তবুও পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব ছিল। অনেক পুঁথিরই খবরদার, এ যেন পুঁথির কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। ফাউন্টেন পেনের মতো আভাসে ইঙ্গিতে তা বলতে চায়, কেননা মানুষ অঙ্গসঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এইসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বাবুদের গন্ধ কানে পৌঁছাতেই তার কি হয় না করতে হয় স্ক্রু কিংবা মিথ্যাচারী। কলকাতার ইতিহাসে এখনও এই ধরনের ডুয়েল বা দৈত্যরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ না কেউ কলম আগড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের এই অধিকাংশ লেখক কলমে লিখেছেন। অনেক দিন ধরে টাইপরাইটার লিখে গেছেন শুধুমাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র কে না সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, এবং তার হাতের লেখা কুশলতার সঙ্গে সম্পর্ক থাকা জরুরি। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিস্ময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু লেখা হয় পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারেও নাকি ছবি আঁকতে পারা যায়, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের তা তখনকার শিল্পীরা। আমি কালি-খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো ঝগড়া বা বিবাদ নেই, কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু আমি আজ আমাকে হত্যা করতে চাও? আচ্ছা, তবে তাই হোক, এই ধরনের নাও বলে আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। সাধারণ লেখক যে তোমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর, এ স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলমে। হঠাৎ অসাবধানবশতায় বুকে ফুলে গিয়ে যায় এবং সেই আঘাতেই পরিণত হয় তার নাকি মৃত্যু। তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।